সুপারপজিশন অফ ওয়েভস, এটাকে বলি আমরা তরঙ্গের উপরিপাতন নীতি। আসলে কি একটু বুঝায় বলি। আচ্ছা, তরঙ্গ যখন একটা মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চারিত হয়, মাধ্যমের কণাগুলো স্থির থাকে না আন্দোলিত হয়? আন্দোলিত হয়। তাহলে মাধ্যমের কণাগুলোর একটা অস্থায়ী সরণ ঘটে না? ঢেউর উপর একটা নৌকা আছে, সে কি করে? আন্দোলিত হয়, সাম্যাবস্থান থেকে একটা উচ্চতায় উঠে যায়, ঠিক কি না? তাহলে তরঙ্গের উপরস্থ একটা কণার কি ঘটে? একটা অস্থায়ী সরণ ঘটে, ঠিক কি না? আচ্ছা, মনে করো দুইটা তরঙ্গ একই সময়ে কোন একটা কণার উপরে উপরিপাতিত হলো। একসাথে দুটো তরঙ্গ একটা কণার উপর দিয়ে পাস করলো, অতিক্রম করলো। তাহলে কণাটা তখন আন্দোলিত হবে কয়টা তরঙ্গের জন্য? দুইটা। তাহলে তার সরণ কতটুকু হবে? প্রত্যেকটা তরঙ্গ দ্বারা তার যে পৃথক পৃথক সরণ হতো সেইগুলোর বীজগাণিতিক যোগফলের সমান হবে। তাহলে আমি মুখে বলি, তোমরা লিখে নাও। যদি দুটি তরঙ্গ আসো, আর কেউ আছে? লিখো, যদি দুটি তরঙ্গ মাধ্যমের কোনো একটি কণার উপর একই সময়ে উপরিপাতিত হয়, তবে কণাটির লব্ধি সরণ হবে। তরঙ্গদ্বয় দ্বারা কণাটির পৃথক পৃথক সরণে হ্যাঁ বীজগাণিতিক যোগফলের সমান। কণাটির পৃথক পৃথক সরণের বীজগাণিতিক যোগফলের সমান। স্যার, আমরা 9 থেকে স্যার তরঙ্গের উপরিপাতনের সময় শিখেছিলাম যে স্যার দুইটা তরঙ্গ স্যার যদি তরঙ্গ দৈর্ঘ্য সম্পূর্ণ হয় তাহলে স্যার তারা যখন স্যার মানে সংঘর্ষে লিপ্ত হয়, আইদার স্যার অনেক বড় তরঙ্গে স্যার তৈরি হয়ে অথবা স্যার দুইটাই ধ্বংস হয়ে যায় স্যার। তবে স্যার এক্ষেত্রে ওটা তো যাইনি আমি, ওটা ডিফারেন্ট জিনিস আসলে। আচ্ছা, তার মানে একটা তরঙ্গ একটা মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চারিত হচ্ছে। মনে করো ওই তরঙ্গের দ্বারা মাধ্যমের কোনো একটা কণার সরণ হলো y1, আবার আরেকটা তরঙ্গ ওই মাধ্যমের মধ্য দিয়ে যখন সঞ্চারিত হয়, দ্বিতীয় তরঙ্গের জন্য মাধ্যমের ওই কণাটার সরণ মনে করো y2। যদি তরঙ্গ দুইটা একই সময় ওই মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চারিত হয়, তখন ওই কণাটার লব্ধি সরণ হবে y1 প্লাস y2। এটাই হলো পরিপাতন নীতি। তাহলে নিচে দেখো, মনে করি দুটি পৃথক তরঙ্গ দ্বারা মাধ্যমের কোনো একটি কণার সরণ, মনে করি দুটি পৃথক তরঙ্গ দ্বারা মাধ্যমের কোনো একটি কণার সরণ
কণার সরণ যথাক্রমে y1 এবং y2। স্যার ক্যাপিটাল দিয়ে স্মল y1, হ্যাঁ স্মল y1 দাও, ক্যাপিটাল দিলে কোনো সমস্যা নেই। অতএব তরঙ্গের উপরিপাতন নীতি অনুসারে উপরিপাতন নীতি অনুসারে কণাটির লব্ধি সরণ y is equal to হবে y1 plus y2। এটাই হলো উপরিপাতনের নীতি, বুঝতে পারছো? তাহলে দুইটা তরঙ্গের দ্বারা একটা কণার পৃথক সরণ কত ছিল, y1 ও y2। আর উপরিপাতন নীতিটা কি, দুইটা তরঙ্গ যদি একই সাথে ওই কণাটার উপর দিয়ে সঞ্চালিত হয় তখন তার লব্ধি সরণ কত হবে, y2। এটাই হলো উপরিপাতন নীতি। টাইলস কাটা শব্দ মারাত্মক। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? নাই। তো আজকে আমরা জানবো প্রথমে সব আলোর ব্যতিচার কাকে বলে। আলোর ব্যতিচার, তারপর আমরা ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যাব। আলোর ব্যতিচার, ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। স্যার আমরা কি হাইগেনের নীতি শিখছিলাম? না স্যার, আচ্ছা ব্যতিচার শিখি, তারপরে হাইগেনের নীতি আমরা শিখবো না। হ্যাঁ, প্লিজ অ্যাটেনশন প্লিজ। তো আলোর ব্যতিচার কাকে বলে আমি একটু বুঝিয়ে দিই। আচ্ছা, ব্যতিচারের অংশে যাব। আলোর ব্যতিচার কাকে বলে তার আগে আমরা জানবো প্রথমে আমরা এখন যে অংশটা পড়ছি সেই অংশটার নাম আলোর ব্যতিচার। তো প্রথমে আমরা জানবো সুসংগত উৎস। সুসংগত কিভাবে দেখে সুসংগত উৎস ইংরেজিতে বলে কোহেরেন্ট সোর্স কাকে বলে। লিখো আগে, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। লিখো, দুটি আলোক উৎস হতে স্যার আলোর উৎস না আলোক উৎস? আলোক উৎস, আলোক উৎস দুটি আলোক উৎস হতে নির্গত, দুটি আলোক উৎস হতে নির্গত আলোক তরঙ্গদ্বয় যদি একই রকম হয়, দুটি আলোক উৎস হতে নির্গত আলোক তরঙ্গদ্বয় যদি একই রকম হয়, অর্থাৎ তরঙ্গদ্বয়ের বিস্তার ক্রমদীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিস্তার ক্রমদীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য এবং কম্পাঙ্ক সমান হয়।
তবে এরূপ উৎসদয়কে সুসংগত উৎস বলে। তবে এরূপ উৎসদয়কে সুসংগত উৎস বলে। বুঝতে পেরেছ? সুসংগত উৎস কি? অর্থাৎ দুইটা উৎস থেকে নির্গত আলোক তরঙ্গটা কেমন হতে হবে? একই রকম হতে হবে। তাহলে আমরা এই ধরনের উৎসকে কি বলবো? সুসংগত উৎস। আচ্ছা, আলোর ব্যতিচার সৃষ্টি করার জন্য আমাদের সুসংগত উৎসের দরকার হয়। তাহলে আলোর ব্যতিচারটা কি সেটা আগে বুঝতে হবে। এবার দেখো আলোর ব্যতিচার সুসংগত উৎস কিভাবে দেখা সেটা দেখাই দিব। এবার দেখো আলোর ব্যতিচার। আচ্ছা লিখো, দুটি সুসংগত উৎস হতে নির্গত আলোক তরঙ্গদ্বয় দুটি সুসংগত উৎস হতে নির্গত আলোক তরঙ্গদ্বয় একই দিকে অগ্রসর হয়ে এ ক রস্বই একই দিকে। দুটি সুসংগত উৎস হতে নির্গত আলোক তরঙ্গদ্বয় একই দিকে অগ্রসর হয়ে পর্দায় উপরিপাতিত হবে। পর্দায় আমরা ব্যতিচারটা দেখবো। পর্দায় উপরিপাতিত হবে। পর্দায় উপরিপাতিত হলে পর্দায় যথাক্রমে উজ্জ্বল এবং অন্ধকার ডোরার সৃষ্টি হয়। পর্দায় যথাক্রমে উজ্জ্বল এবং অন্ধকার ডোরার সৃষ্টি হয়। ডোরা বাঘের গায়ে ডোরা দেখছো না? ওই ডোরা। পর্দায় যথাক্রমে উজ্জ্বল এবং অন্ধকার ডোরার কি হয়? সৃষ্টি হয়। তারই একে আলোর ব্যতিচার বলে। হ্যাঁ, না না না, মানে চারটা তরঙ্গ হবে নাকি না, স্যার? চারটা তরঙ্গ দেখেন, দুটো তরঙ্গ বুঝে দিব। সুসংগত সুসংগত তো দুইটা আমি বুঝিয়ে দিব। মাই ডোন্ট ওয়ারি। এটা আমার প্রশ্ন ছিল। এই যে লাইট থেকে আলো ছড়ায় পড়ে কোন দিকে? চতুর্দিকে চারিদিকে। তাহলে একটা উৎস থেকে কি একটা তরঙ্গ নির্গত হয়? হাজার হাজার তরঙ্গ নির্গত হয়। এবার বিষয়টা বুঝাই দিই আমি। হ্যাঁ, আচ্ছা, ওইটাতে যাওয়ার আগে আরেকটা জিনিস আমি বুঝাবো। অর্থাৎ দুইটা সুসংগত উৎস থেকে আলোক তরঙ্গ কি হবে? নির্গত হবে। আলোক তরঙ্গ কিন্তু দুইটা নির্গত হবে, হাজার হাজার নির্গত হবে। এই আলোক তরঙ্গগুলা উপরিপাতিত হবে কোথায়? পর্দায় উপরিপাতিত হলে পর্দায় ডোরার সৃষ্টি হবে, উজ্জ্বল এবং অন্ধকার ডোরা। এটা কি বলি আমরা? কি আলোর ব্যতিচার। এখন উজ্জ্বল বা অন্ধকার ডোরা কেন সৃষ্টি হয়? এটা হলো বিগ কোশ্চেন। আচ্ছা, ব্যতিচার দুই ধরনের। একটাকে বলি গঠনমূলক ব্যতিচার, আরেকটাকে বলি ধ্বংসাত্মক ব্যতিচার। প্রথমে লিখো গঠনমূলক ব্যতিচার। তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। লিখেছো? গঠনমূলক ব্যতিচার। বুঝিয়ে দিব। বোর্ডের মধ্যে। আচ্ছা, গঠনমূলক ব্যতিচার লিখেছো গঠনমূলক ব্যতিচার? আচ্ছা লিখো, পর্দায় তরঙ্গদ্বয় সমদশায় উপরিপাতিত হয়ে। পর্দায় তরঙ্গদ্বয় সমদশায় উপরিপাতিত হয়ে
উপরিপাতিত হলে লব্ধি বিস্তার সর্বোচ্চ হয়। লব্ধি বিস্তার দ্বিগুণ বা সর্বোচ্চ হয়। সর্বোচ্চ হলো দ্বিগুণ, হ্যাঁ, লব্ধি বিস্তার দ্বিগুণ বা সর্বোচ্চ হয়। দ্বিগুণ বা সর্বোচ্চ হয় দাঁড়ি। ফলে একটি উজ্জ্বল ডোরার সৃষ্টি হয়। ফলে একটি উজ্জ্বল ডোরার সৃষ্টি হয়। লিখেছ? আচ্ছা, আমি কি বলেছি? পর্দায় তরঙ্গদ্বয় সমদশায় উপরিপাতিত হলে লব্ধি বিস্তার দ্বিগুণ বা সর্বোচ্চ হয়। ফলে একটি উজ্জ্বল ডোরার সৃষ্টি হয়। একে গঠনমূলক ব্যতিচার বলে। একে কি বলে? গঠনমূলক ব্যতিচার বলে। আচ্ছা, আমি চিত্র একে বুঝিয়ে দিই। এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা -y অক্ষ। একটা আলোক তরঙ্গদ্বয় সামনের দিকে অগ্রসর হচ্ছে। ওকে, স্যার স্যার এই আলোটা কি স্যার পোলার লাইট? হ্যাঁ আলোটা কি স্যার পোলার লাইট? হ্যাঁ, একবর্ণী আলো। একবর্ণী আলো, পোলারাইজড লাইট না, একবর্ণী আলো করে ইউজ করি। আচ্ছা, লক্ষ্য করো, আমরা এই যৌগিক লাইট দিয়ে কিন্তু সৃষ্টি করতে পারি না। লক্ষ্য করো। আচ্ছা, এই তরঙ্গের বিস্তার এই পাশে হলো a, এই পাশে হলো -a। -a। মনে করি একটা তরঙ্গ ধনাত্মক x অক্ষের দিকে অগ্রসর হচ্ছে। এই তরঙ্গের বিস্তার কত? +-a। আচ্ছা, আরেকটা একই রকম তরঙ্গ এটার উপরে সমদশায় উপরিপাতিত হবে। আমি দ্বিতীয় তরঙ্গটাকে দেখালাম ডট দিয়ে। তাহলে আরেকটা একই রকম তরঙ্গ এই তরঙ্গটার উপরে কেমন দশায় উপরিপাতিত হলো? সমদশায়। দ্বিতীয়টারও বিস্তার এই পাশে a, এই পাশে -a। আচ্ছা, দুইটা ঢেউ একটা যদি আরেকটার উপর সমদশায় উপরিপাতিত হয়, দুইটা ঢেউ মিলে একটা বড় ঢেউ সৃষ্টি করে না? সমদশায় উপরিপাতনের ফলে এই দুইটা তরঙ্গ মিলে নতুন একটা তরঙ্গ সৃষ্টি করবে। এইটা হলো লব্ধি তরঙ্গ। কেমন তরঙ্গ? লব্ধি তরঙ্গ। আচ্ছা, লব্ধি তরঙ্গের বিস্তার এই পাশে হবে twice a, আর এই পাশে হবে -twice a। তাহলে দুইটা তরঙ্গ সমদশায় উপরিপাতিত হলো। উপরিপাতিত হওয়ার পরে লব্ধি যে তরঙ্গ সৃষ্টি হলো, অর্থাৎ দুইটা মিলে যে একটা নতুন তরঙ্গ সৃষ্টি করলো, সেটার বিস্তার কেমন হলো? আগেরটার দ্বিগুণ বা সর্বোচ্চ, এর চেয়ে বেশি হতে পারবে? পারবে না। আচ্ছা, আমি বলছি তার ফলে পর্দায় একটা কেমন ডোরার সৃষ্টি হয়েছে? উজ্জ্বল ডোরার। আচ্ছা, আলোর তীব্রতা, আলোর তীব্রতা, আসো যুবরাজ, যুবরাজ ক্লাস করো নাই? ঘুমাই গেছিলাম। আচ্ছা, আলোর তীব্রতা আর বিস্তারের মধ্যে একটা সম্পর্ক আছে। কার কার মধ্যে? মনে রাখবা, আলোর তীব্রতাটা হলো বিস্তারের বর্গের সমানুপাতিক। তো আইটা কি আলোক তীব্রতা? আইটা হলো ইন্টেন্সিটি বা তীব্রতা। আলোর তীব্রতা আর বিস্তারের মধ্যে একটা সম্পর্ক আছে। আলোর তীব্রতাটা হলো বিস্তারের বর্গের কেমন? আচ্ছা, দেখো তো, দুইটা তরঙ্গ একটার উপর একটা সমদশায় পরিবর্তিত হয়েছে, লব্ধি তরঙ্গ সৃষ্টি হয়েছে। লব্ধি তরঙ্গের বিস্তার বাড়ছে না কমছে? সর্বোচ্চ হয়েছে। তাহলে তীব্রতা বাড়বে না কমবে? বলে আমরা পর্দায় কেমন ডোরা দেখবো? উজ্জ্বল ডোরা দেখবো। এটাকেই বলবো আমরা গঠনমূলক ব্যতিচার। কেমন ব্যতিচার বলবো? গঠনমূলক ব্যতিচার। বুঝতে পারছো? আচ্ছা, দুইটা তরঙ্গ যখন সমদশায় পরিবর্তিত হয়েছে, নতুন যে তরঙ্গ সৃষ্টি হয়েছে, সেটার বিস্তার কেমন? দ্বিগুণ বা সর্বোচ্চ। বিস্তার হলে তীব্রতা বাড়বে না। আলোর তীব্রতা বাড়লে উজ্জ্বল আলো দেখতে পাবো না। এটা হলো গঠনমূলক। বুঝতে পারছো সবাই? এর জন্য আমাদের কেমন উৎস লাগবে?
সুসংগত উৎস লাগবে। তার মানে দুইটা কেমন তরঙ্গ লাগবে? একই রকম তরঙ্গ লাগবে। আচ্ছা, একই রকম দুইটা তরঙ্গ একই দিকে অগ্রসর হচ্ছে। একটাকে প্রকাশ করছি গাঢ় লাইন দিয়ে, আরেকটাকে প্রকাশ করছি ডট দিয়ে। ওকে, একটা তরঙ্গকে দেখাইছি গাঢ় দাগ দিয়ে, আরেকটা দেখাইছি ডট দিয়ে। দুইটা একই রকম তরঙ্গ একই দিকে অগ্রসর হচ্ছে, একটার উপর আরেকটা সমদশায় পরিবর্তিত হচ্ছে। তার মানে এই তরঙ্গের প্রত্যেকটা কোণা যেই দশায় আছে, দ্বিতীয়টারও প্রত্যেকটা কোণা সেম দশায়, একই দশায় আছে। তাহলে একটা আরেকটার উপর কেমন দশায় পরিবর্তিত হচ্ছে? সমদশা। সমদশায় পরিবর্তিত হওয়ার ফলে এই দুইটা তরঙ্গ মিলে নতুন একটা তরঙ্গ সৃষ্টি করেছে। দেখেছো? নতুন তরঙ্গের বিস্তার কেমন হয়েছে? দ্বিগুণ হয়েছে। একটা তরঙ্গের বিস্তার ছিল a, এখন দুইটা তরঙ্গের বিস্তার কত? 2a। নতুন তরঙ্গের বিস্তার হবে দ্বিগুণ। এই পাশে হবে কত? -2a। আচ্ছা, তরঙ্গের নতুন লব্ধি তরঙ্গের বিস্তার কি বেড়ে গেছে, দ্বিগুণ হয়েছে বা সর্বোচ্চ হয়েছে? তরঙ্গের বিস্তার আর তীব্রতার মধ্যে একটা সম্পর্ক আছে। তরঙ্গের তীব্রতা হলো বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তার যদি দ্বিগুণ হয় লব্ধি তরঙ্গে বা সর্বোচ্চ হয়, তাহলে তীব্রতা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে পর্দায় যখন দুইটা তরঙ্গ সমদশায় পরিবর্তিত হবে, তখন আমি কেমন পাবো? লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ পাবো। তাহলে পর্দায় আমি উজ্জ্বল আলো দেখবো না অন্ধকার ডোরা দেখবো? উজ্জ্বল ডোরা দেখবো। তাহলে পর্দায় একটা উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে। এই ধরনের ব্যতিচারকে বলবো আমরা গঠনমূলক ব্যতিচার। এবার কার কোশ্চেন আছে? কোশ্চেন করো। হ্যাঁ বলো। স্যার এখানে কি স্যার মাধ্যম কোনো ফ্যাক্ট হবে স্যার? হ্যাঁ, মাধ্যম তো অবশ্যই একটা সার্টেন মাধ্যম লাগবে, নির্দিষ্ট মাধ্যম। না মানে স্যার এক মাধ্যমে স্যার ব্যতিচার বেশি, এক মাধ্যমে ব্যতিচার কম, এরকম কিছু না না, ব্যতিচার অবশ্যই ব্যতিচার কম বেশি নয়, মাধ্যম চেঞ্জ হলে। স্যার গঠনমূলক কিছু উজ্জ্বল আলোই পাবো নাকি? হ্যাঁ, গঠনমূলক নয়, উজ্জ্বল আলোই আমরা পাবো। এই যে তীব্রতা বেড়ে গেছে, আলোর তীব্রতা, গঠনমূলক ব্যতিচারের বিস্তার লব্ধি তরঙ্গের বিস্তার কেমন? সর্বোচ্চ হয়, বিস্তার থেকে বসা ছিল। স্যার এটার নাম ধ্বংসাত্মক কেন দিয়েছে? বুঝিয়ে দিব আমি কেন বলেছি। আচ্ছা, ধ্বংসাত্মক ব্যতিচারটা কি? দেখো, পর্দায় আলোক তরঙ্গদ্বয় আলোক তরঙ্গদ্বয়ের বিপরীত দশায় উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তার শূন্য বা সর্বনিম্ন হয়। অর্থাৎ একটি তরঙ্গ আরেকটি তরঙ্গকে নাকচ করে দেয়। অর্থাৎ একটি তরঙ্গ আরেকটি তরঙ্গকে নাকচ করে দেয়। ফলে পর্দায় একটি অন্ধকার ডোরার সৃষ্টি হয়। আচ্ছা, আগে একটা লিখছিলেন, একটা কথা ফলে পর্দায় অন্ধকার ডোরার সৃষ্টি হয়। ফলে পর্দায় কেমন ডোরার সৃষ্টি হয়? অন্ধকার ডোরার সৃষ্টি হয়। একটি কথাটা কেটে দিবা, ডোরা তো অনেকগুলো হয়। ফলে পর্দায় কেমন ডোরার সৃষ্টি হয়? অন্ধকার ডোরার সৃষ্টি হয়। দাঁড়ি, একে ধ্বংসাত্মক ব্যতিচার বলে। ওই যে একটা তরঙ্গ আরেকটা তরঙ্গকে কি করে দিয়েছে? নাকচ করে দিয়েছে, সেই জন্য বলি ধ্বংসাত্মক ব্যতিচার। আচ্ছা, আমি বুঝিয়ে দেব, গ্রাফিক্যালি বুঝিয়ে দেব।
আচ্ছা লক্ষ্য করো, একটা তরঙ্গ ধনাত্মক x অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে। এই তরঙ্গের বিস্তার হলো a। আরেকটা একই রকম তরঙ্গ এই তরঙ্গের উপর উপরিপাতিত হয়েছে বিপরীত দশায়। কেমন দশায়? বিপরীত দশায়। স্যার সব কিছু সমান থাকবে, খালি দিকটা বিপরীত। হ্যাঁ, দশাটা বিপরীত। আচ্ছা, প্রথম গাঢ় তরঙ্গটার এই পাশে বিস্তার a, এই পাশে বিস্তার কত? আবার ডট দিয়ে যেটা দেখালাম বিপরীত দশা, এটার এই পাশে বিস্তার a, এই পাশে কত? মাইনাস a, সরি এই পাশে প্লাস a, এই পাশে মাইনাস a, এই পাশে প্লাস a, তাই না? আচ্ছা দেখো তো বিপরীত দশায় পরিবর্তিত হয়েছে, এই জায়গায় আমি লব্ধি বিস্তার পাচ্ছি কত? 0 এর প্লাস কোনো বিস্তার থাকছে? বিস্তার থাকে না, থাকে মানে তরঙ্গ আছে? তরঙ্গ মানেই তো বিস্তার থাকবে, বিস্তারই নাই। তো তরঙ্গ আছে, একটা তরঙ্গ আরেকটা তরঙ্গকে কি করে দিয়েছে? নাকচ করে দিয়েছে। আচ্ছা বিস্তার নাই, এটার তীব্রতা কত পাবো? 0 এটা 0 হলে তীব্রতা কত? স্যার লব্ধি বিস্তারটা যে বের করছেন উপরের লব্ধি এইটুক জায়গায় লব্ধি বিস্তার কত? a প্লাস মাইনাস a, এখানে লব্ধি বিস্তার কত? 0, ঠিক আছে না? তাহলে a যদি 0 হয় i কত? 0। আলোর কোনো তীব্রতাই নাই, আমি আলো দেখবো? আন্ধার দেখবো আমরা, এটাই কি? পর্যায়ে আমরা কেমন চোরা দেখবো? স্যার আমরা যে ছায়া দিই, স্যার আমরা যে কোনো কিছু ছায়া দিই স্যার, তখন কি স্যার এটা হয়? না ছায়া কিছুই নেই, ছায়া তো লাইট আমাকে পাস করতে পারছে না, ছায়া করছে। এটা হলো আলোর তরঙ্গ যায় আর অন্য হ্যাঁ, এবার আমি বুঝিয়ে দিই বিষয়টা। এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ বলো। একটা তরঙ্গ আরেকটা তরঙ্গকে পছন্দ করে দিল নাকচ করে দেয়, আমি স্যার এটা ফার্স্টে অ্যাকচুয়ালি বিপরীত দিক থেকে তরঙ্গ কি করে? শক্তি বিস্তার করে, তাই না? এই একটা শক্তি থেকে একটা শক্তি বিপরীত দিকে, এই একটা শক্তি। আলোর যে ব্যতিচার ধর্ম আছে, আলোর ব্যতিচারের এই এক্সপেরিমেন্টালি দেখান ইয়াং নামে একজন সায়েন্টিস্ট। হ্যাঁ, কিভাবে দেখান সেটা আমি দেখতে পাচ্ছি। এর জন্য কেমন উৎস লাগবে? সুসংগত উৎস। সুসংগত উৎস। চির, চির মানে ছিদ্র পদ্মা স্লিট। আচ্ছা ব্যতিচার সৃষ্টির জন্য কেমন উৎস লাগবে? সুসংগত উৎস। সুসংগত উৎস ছাড়া কিন্তু ব্যতিচার সৃষ্টি করা যায় না। তাহলে আমি সুসংগত উৎস কোথায় পাবো? আমি যদি দুইটা ভিন্ন উৎস নেই, কোনোভাবে আলোক তরঙ্গ তো একরকম হবে না। দেখো আমি একটা ব্লু কালারের লাইট নিলাম, একটা গ্রিন কালারের লাইট নিলাম বা রেড লাইট নিলাম, এদের ওয়েভলেন্থ সেম? নো স্যার। বেনি আসল করা শিখছি না? ইয়েস স্যার। এক একটা লাইটের তরঙ্গ দৈর্ঘ্য কেমন? এক এক রকম। তাহলে এগুলো কি সুসংগত উৎস হবে? তাহলে আমি কিভাবে ব্যতিচার সৃষ্টি করব? আমার তো একরকম লাইট লাগবে, তাহলে আমি কোথায় পাবো? আমি বুঝাচ্ছি। ইয়ং কি করেছে? তখন টেকনোলজি এত ভালো ছিল না, ইয়ং একটা সোর্সকে দুইটা সোর্সে কনভার্ট করছে এই চির সৃষ্টির মাধ্যমে। লক্ষ্য করো, মনে করো এটা একটা প্রতিবন্ধক পৃষ্ঠ, প্লিজ এটা একটা প্রতিবন্ধক পৃষ্ঠ। আমি এই জায়গায় একটা আলোর উৎস রাখলাম, সোর্স। এই প্রতিবন্ধক পৃষ্ঠের সামনে একটা পর্দা রাখলাম, পর্দা। আচ্ছা লক্ষ্য করো, এই প্রতিবন্ধক পৃষ্ঠের সামনে একটা পর্দা রাখছি, এই প্রতিবন্ধক পৃষ্ঠ ভেদ করে কি আলো যেতে পারবে? আমি পর্দায় কিছু দেখবো? দেখবো না। আচ্ছা আমরা করলাম কি, ইয়ং কি করেছে? এই প্রতিবন্ধক পৃষ্ঠে একটা ছিদ্র করে দিছে, এখানে এইখানে আরেকটা ছিদ্র করে দিছে।
তাহলে এই ছিদ্রটি আলো বের হবে না? তাহলে এটাকে আমি একটা সেকেন্ডারি সোর্স বা উৎস হিসাবে ধরতে পারি না? এইটা দিয়ে তো আলো বের হবে। তাহলে এটাকে আমি আরেকটা উৎস হিসাবে ধরতে পারি না? তাহলে একটা উৎস থেকে কয়টা উৎস সৃষ্টি করলাম? দুইটা। এই দুইটা উৎস যেহেতু একই উৎস থেকে সৃষ্টি হয়েছে, তাহলে এই দুইটা উৎস থেকে নির্গত আলোক তরঙ্গ দৈর্ঘ্য কেমন? সেম। একই রকম। তাহলে এই দুইটা কেমন উৎস? তাহলে ইয়াং কি করছে? দুইটা স্লিট বা চির সৃষ্টির মাধ্যমে কি তৈরি করছে? সুসংগত উৎস তৈরি করছে। আচ্ছা দেখো, সামনে পর্দা আছে, এইখানে একটা বিন্দু আছে, মনে করো এই বিন্দু। S1 উৎস থেকে আলো তো চারদিকে ছড়ায় যায় না? আচ্ছা, S1 উৎস থেকে একটা আলোক তরঙ্গ এই বিন্দুতে এসে পরিবর্তিত হয়েছে। আবার S2 উৎস থেকেও আরেকটা আলোক তরঙ্গ এই বিন্দুতে এসে পরিবর্তিত হয়েছে। যদি এই বিন্দুতে এই দুইটা আলোক তরঙ্গ সমদশায় পরিবর্তিত হয়, তাহলে এখানে কেমন ডোরা থাকে? উজ্জ্বল ডোরা। তাহলে এখানে সৃষ্টি হবে উজ্জ্বল উজ্জ্বল ডোরা, বুঝছো? আচ্ছা, এরপরে এর পাশে আরেকটা বিন্দু, মনে করো বি বিন্দু। S1 আলো তো চারদিকে ছড়ায় গেছে, তাই না? এইখান থেকে একটা আলোক তরঙ্গ এই বি বিন্দুতে এসে পরিবর্তিত হয়েছে। এইখান থেকে একটা আলোক তরঙ্গ বি তে এসে পরিবর্তিত হয়েছে। দেখো এখানে সমদশা এসে, এখানে কেমন দশা হয়েছে? তাহলে এখানে কি কেমন ডোরা দেখো? অন্ধকার ডোরা। স্যার বিটা বিপরীত হলে কিভাবে? এই যে আলোক তরঙ্গ, এইটা একটা আরেকটা দিকে বিপরীত দশা না? দুইটা আলোক তরঙ্গ কেমন দশায় পরিবর্তিত হয়েছে? তাহলে কেমন ডোরা পাবো? এই যে একটু আগে দেখাইছি, যদি বিপরীত দিকে পরিবর্তিত হয় কেমন ডোরা পাই? স্যার ওই যে সেটা তো আমরা বিপরীতে না দিয়ে মনে করো, আমি বলছি মনে করো যে এখানে বিপরীত দশায়, ঠিক তাহলে কেমন কেমন ডোরা পাবো? পর্দায় যে ডোরাগুলো হয় পর্যায়ক্রমে হয়, একটা উজ্জ্বল হলে পরেরটা কেমন হয়? অঞ্চল। অন্ধকার। এরপরেটা উজ্জ্বল হলে এরপরেটা, আমি কিন্তু লিখছি পর্যায়ক্রমে উজ্জ্বল এবং কেমন ডোরার সৃষ্টি হয়? অন্ধকার ডোরার সৃষ্টি হয়। তার মানে প্রথমটা যদি উজ্জ্বল হয় পরেরটা কি হবে? অন্ধকার। অন্ধকার। এরপরে আরেকটা বিন্দু নিলাম সি, এইখান থেকে আলোক তরঙ্গ একটা এসে সি তে পরিবর্তিত হয়েছে, এইখান থেকে আরেকটা আলোক তরঙ্গ এসে সি তে পরিবর্তিত হয়েছে। এইখানে কেমন পাবো? উজ্জ্বল। উজ্জ্বল। তাহলে আমরা পর্দায় পর্যায়ক্রমে কেমন ধরনের ডোরা দেখতে পাই? উজ্জ্বল। উজ্জ্বল এবং অন্ধকার ডোরা, বুঝছো? পর্যায়ক্রমে হয়। এটা আগে উজ্জ্বল ডোরা দেখা যায় সর্বপ্রথম। সব ক্লিয়ার করে দেবো, পক্ষকার চিন্তা করো না। এটা তো বুঝছো? ভাই বেটা চেয়ারে ফিরে সব। তাহলে এইখান থেকে আলো S1 থেকে আলো D তে এসে পরিবর্তিত হয়েছে, আবার S2 থেকে আলো কোথায় পরিবর্তিত হয়েছে? D তে। তো দুইটা উৎস থেকে দুইটা আলো এসে D তে পরিবর্তিত হয়েছে। এটা যদি উজ্জ্বল হয় তখন এখানে কেমন দেখবো? অন্ধকার। এইভাবে পর্দার মধ্যে যথাক্রমে মানে পর্যায়ক্রমে উজ্জ্বল এবং অন্ধকার ডোরা কি হয়? সৃষ্টি হয়। তাহলে যেখানে উজ্জ্বল হয়েছে সেখানে হয়েছে গঠনমূলক ব্যতিচার, তার মানে এখানে সমদশায় পরিবর্তিত হয়েছে পর্দায়। আর যেখানে অন্ধকার হয়েছে সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার হয়েছে। কারণ আলো তো চারদিকে ছড়ায় যায় তরঙ্গকে, তাই না? একটা তরঙ্গ কি এখান থেকে নির্গত হয়েছে? হাজার হাজার তরঙ্গ চারদিকে ছড়ায় গেছে। পর্দায় হ্যাঁ পরপর দুটো অন্ধকার হয় না, এটা পরীক্ষার মাধ্যমে প্রমাণিত। ওই যে দশা পার্থক্যের জন্য দেখো তো প্লিজ, এই বিন্দুতে এগুলো ক্লিয়ার করে দিব। আমি বলছি এই বিন্দুতে S1 উৎস থেকে যে আলোটা আসছে আর S2 উৎস থেকে যে আলোটা গেছে, তারা কি একই সমান পথ অতিক্রম করছে? একই সমান পথ অতিক্রম করে না। এই পথের পার্থক্যের কারণে আলোক তরঙ্গদের মধ্যে দশা পার্থক্যের সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ফলে এইখানে দেখা গেছে সমদশায় পরিবর্তিত হচ্ছে, পরেরটা সমদশায় না, কারণ এটাতে পথের পার্থক্য কম। এরপরেরটা আবার চেঞ্জ হয়ে যায় পথের পার্থক্য, এটাকে আবার সমদশায় না, বুঝছো? পথের পার্থক্যের কারণে তরঙ্গদের দশা পার্থক্য চেঞ্জ হয়ে যায়। ফলে পর্দার ভিন্ন ভিন্ন বিন্দুতে পথের পার্থক্য কেমন? ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন। ফলে দশা পার্থক্য কেমন হয়? ভিন্ন ভিন্ন। ফলে এক এক বিন্দুতে এক এক দশায় তরঙ্গ কি হয়? পরিপাতিত হয়। আমি পর্দায় যেহেতু পর্যায়ক্রমে কি কেমন ডোরা দেখতে পাই? অন্ধকার এবং অন্ধকার ডোরা দেখতে পাই। স্যার একটা বলবেন শুধু উজ্জ্বলই দেখি, অন্ধকারটা দেখি। রুমে কি তোমার ব্যক্তিত্বের সৃষ্টি হয়েছে? এগুলো কি মৌলিক লাইট? আমরা তো এটা বলি। যৌগিক লাইট। ব্যক্তিত্বের সৃষ্টির জন্য ডার্ক রুম লাগবে। ডার্ক রুমে আমরা তোমরা অনার্সে পড়লে এই এক্সপেরিমেন্ট প্র্যাকটিক্যাল ল্যাবে করবা, বুঝছো?
প্র্যাকটিক্যাল ল্যাবে ফ্রিঞ্জ বা ডোরা সৃষ্টি করবা তোমরা। স্যার অন্ধকার রুমে লেজার লাইট দিয়ে এটা করা যাবে? মনোক্রমিক লাইট দিবে, এক বর্ণী আলো দিবে। স্যার লেজার লাইটটা দিয়ে কি করা যাবে? লেজার লাইট দিয়ে করা যাবে। মনোক্রমিক আমরা যে লাইট ব্যবহার করি ওই লাইটটা হয় হলুদ কালার, ইয়েলো কালার, হ্যালোজেন লাইট ইউজ করি আমরা প্র্যাকটিক্যাল ল্যাবে। বুঝতে পারছো? হ্যালোজেন লাইট, হ্যাঁ লেজার লাইট এক বর্ণী কি আছে, লেজার দিয়ে এক্সপেরিমেন্ট করা যায় না। মনোক্রমিক হ্যালোজেন লাইট নেই প্র্যাকটিক্যাল ল্যাবে, আমরা তখন খুব সুন্দর করি। যেটাতে করা যাবে তো তোমার বলতাম না, আমি তো বই রাখছিলাম হ্যালোজেন লাইট ছাড়া অন্য দিয়ে আমরা করি না এক্সপেরিমেন্ট। প্লিজ নাফি বুঝতেছো? তাহলে এই যে পর্যায়ক্রমে উজ্জ্বল আর অন্ধকার ডোরা সৃষ্টি হলো, আমরা ইয়াং কি করলো, তার এই এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখালো যে আলো একটা তরঙ্গ এবং এর কেমন ধর্ম আছে, ব্যতিচার ধর্ম আছে। কেননা পর্দায় গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়েছে। এইবার কারো কোশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ হ্যাঁ ওটা দুইটা আছে। এই দুইটা উৎস কয়টা উৎস থেকে সৃষ্টি হয়েছে? তাহলে এই দুইটা উৎস কেমন উৎস? সমদশা সম্পন্ন। এই দুইটা উৎস থেকে আলো কি চারদিকে ছড়ায় পড়ছে না? আচ্ছা S1 উৎস থেকে একটা তরঙ্গ আসছে কোথায়? এতে S2 থেকেও একটা তরঙ্গ কোথায় আসছে? এতে। এই দুইটা তরঙ্গ যদি এই বিন্দুতে সমদশায় পরিবর্তিত হয় তাহলে এই বিন্দুতে কেমন ব্যতিচার হবে? উজ্জ্বল হবে। আমরা কেমন ডোরা দেখব? উজ্জ্বল ডোরা দেখব। আবার দেখো বি বিন্দু, এরপর আরেকটা বিন্দু নিছি বি। S1 থেকে একটা আলো কোথায় আসছে? S2 থেকে আরেকটা আলো কোথায় গেছে? বিতে গেছে। বিতে যদি তারা বিপরীত দশায় পরিবর্তিত হয় তাহলে বিতে আমরা কেমন ডোরা দেখব? অন্ধকার। এইভাবে পর্দার উপরে আমরা পর্যায়ক্রমে উজ্জ্বল এবং অন্ধকার ডোরা দেখতে পাই। অর্থাৎ পর্দার উপরে পর্যায়ক্রমে উজ্জ্বল এবং অন্ধকার ডোরা কি হয়? সৃষ্টি হয়। স্যার দেখে বোঝা যাবে স্যার কোনটা বিপরীত দশা কোনটা সমদশা। তুমি ডোরা দেখবা, তুমি কি তরঙ্গ দেখবা? তুমি পর্দায় শুধু ডোরা দেখতে পাবা। স্যার এই শক্তি শুধু এ আর বি উৎপন্ন করতে তার মানে আমরা তো জানি অন্ধকার ডোরা হলে কেমন দশায় পরিবর্তিত হয়েছে? বিপরীত দশা। এই তো স্যার অন্ধকার দেখবো, আমরা একটা অন্ধকার ডোরা দেখবো। কেন বাঘের গায়ে কালো রং দেখা যায় না? উজ্জ্বল দেখবা, পাশে দেখবা যে নাই অন্ধকার। পর্যায়ক্রমে হয়, এইভাবে হয়। প্লিজ ডোরাগুলো এইভাবে দেখা যায়, এইভাবে একটা উজ্জ্বল হলে একটা হয় অন্ধকার। এই যে এইভাবে ডোরা সৃষ্টি হয়। স্যার একটা উৎস কি দুইটাই ডোরা সক্ষম করতে পারে? মানে এই সময় কি হাজার হাজার ডোরা হয়। আলোক তরঙ্গ তো একটা উৎস থেকে হাজার হাজার নির্গত, বুঝছো? মানে উপরে হবে আবার চারপাশে পুরো পর্দা জুড়ে। এই শোনো, এই জোড়াটা হয় পুরো পর্দা জুড়ে, বুঝছো? এই যে লাইট জ্বালাচ্ছে চারদিকে ছড়াই গেছে না? কারণ পথের পার্থক্য কম বেশি হয় না? পথের পার্থক্য কম হলে দশা পার্থক্য চেঞ্জ হয়। দশা পার্থক্য চেঞ্জ হলে ওইখানে দশা পার্থক্য চেঞ্জ হলে দেখা যায় হয় সমদশা পার্থক্য দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক। পার্থক্য ও দশা পার্থক্যের সম্পর্ক। ওকে, সম্পর্কটা কি আমি একটু বুঝাই দিই। আচ্ছা, আমি একটা গ্রাফ আঁকলাম। এটা কি অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্য না পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য? পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য কি ডিফাইন করি? ল্যামডা দিয়ে। আচ্ছা, এইটুকু তো অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দশা কোণ কত? পাই না? এইটুকু তো অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্য। আবার এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত? পাই।
তাহলে এই বিন্দুর সাথে এই বিন্দু দশা পার্থক্য কত? 2 পাই। তাহলে ল্যামডা দূরত্বের জন্য দশা পার্থক্য কত হয়? 2 পাই। বুঝতে পারছো? এটিকে একটা সরল করো, রাইট? একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য এইভাবে প্রকাশ করতে পারা যায়? Yes, sir. পারা যায়। এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত? 90 ডিগ্রি এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে কত? 180 পাই। জাস্ট লাইক দ্যাট। এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত? 180 আবার এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে কত? পাই তাহলে এই বিন্দুর সাথে এই বিন্দু কত? 2 পাই মাথায় ঢুকছে? আচ্ছা, তাহলে ল্যামডা তরঙ্গের দৈর্ঘ্যের জন্য দশা পার্থক্য কত হয়? 2 পাই দশা তো কোণ, তাই না? কৌণিক সরণটাই তো দশা। আচ্ছা, তাহলে ল্যামডা তরঙ্গের জন্য, তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বা ল্যামডা দূরত্বের জন্য দশা পার্থক্য কত? 2 পাই। 2 পাই। একক দূরত্বের জন্য, আচ্ছা লক্ষ্য করো, আমি মনে করি যে কোনো একটা দূরত্ব, তরঙ্গের উপরে যে কোনো একটা দূরত্ব মনে করো x। এই তরঙ্গের উপরে যে কোনো একটা দূরত্ব কত? x। তাহলে ল্যামডা দূরত্বের জন্য দশা পার্থক্য হলো 2 পাই। একক দূরত্বের জন্য দশা পার্থক্য কত? 2 পাই বাই ল্যামডা। তাহলে x দূরত্বের জন্য দশা পার্থক্য কত? 2 পাই x বাই ল্যামডা। 2 পাই x। তাইলে এই দুটা বিন্দুর মধ্যে পথের পার্থক্য কত? x। x। তাহলে এই দুটা বিন্দুর মধ্যে x পথের পার্থক্যের জন্য দশা পার্থক্য কত? 2 পাই x বাই ল্যামডা তাহলে দেখো তো দশা পার্থক্য এটা মনে করি আমি ডেল্টা। এই দুটা বিন্দুর মধ্যে দশা পার্থক্য মনে করি আমি ডেল্টা। এটা তো দশা পার্থক্য। x দূরত্বের জন্য দশা পার্থক্য এটা না? ডেল্টা সমান কত লিখবো? 2 পাই ল্যামডা বাই। x টা কি? পথের পার্থক্য। দশা পার্থক্য হয় 2 পাই বাই ল্যামডা ইনটু কার সমান? পথের পার্থক্য সমান। তাহলে দুইটা তরঙ্গের মধ্যে পথের পার্থক্য এই সব বিন্দুতে কি একই না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। তাহলে পথের পার্থক্য যদি চেঞ্জ হয়ে যায়, দশা পার্থক্য কি হবে? চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হবে। আর দশা পার্থক্য চেঞ্জ হওয়ার জন্য সব বিন্দুতে কি একই দশায় পরিবর্তিত হবে? না স্যার হবে না, ভিন্ন ভিন্ন দশায় পরিবর্তিত হবে। যার ফলে পর্যায়ে আমি পর্যায়ক্রমে কেমন কেমন ডোরা দেবো? উজ্জ্বল এবং অন্ধকার ডোরা দেবো, বুঝছো? তাহলে দশা পার্থক্য চেঞ্জ হয় না? Yes, sir. দেখো, এই বিন্দুতে দুইটা তরঙ্গের যে পথের পার্থক্য, বি বিন্দুতে সেম, No, sir. সি বিন্দুতে সেম, নো স্যার ভিন্ন ভিন্ন। পথের পার্থক্যের জন্য তাহলে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এই দুইটা বিন্দুর দশা পার্থক্য কেমন হবে? ভিন্ন ভিন্ন। তাহলে সব বিন্দু কি তরঙ্গ একই দশায় পরিবর্তিত হবে? No, sir. দশা পার্থক্য ভিন্নর কারণে ভিন্ন ভিন্ন দশায় পরিবর্তিত হবে। বলে পর্দার উপরে আমি কি ভিন্ন ভিন্ন কি দেখবো? ডোরা দেখবো, ডোরা দেখবো। বেতিচার দেখতে পারবো। ক্লিয়ার হয়েছে? আর এই সম্পর্কটা ভেরি ইম্পর্টেন্ট, দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। ডেল্টা। ডেল্টা ডেল্টা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পথের পার্থক্য। বুঝছো? স্যার শামীম স্যার আসছে সায়েন্স স্যার আসতে একটু দেরি হবে, আমার বললো আপনি কন্টিনিউ করেন, আমি না আসা পর্যন্ত। ভালো স্যার স্যার খিদা লেগে গেছে তো রাস্তা এটা ঘোরাঘুরি করলে কি সমস্যা দোকান মুছে ফেলতে পারি? यस স্যার তুমি বুঝতে পেরেছো? ফাইন। দেখো, ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ। ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ ইকরা ওরা কই আছে? বাক্সে? হ্যাঁ? স্যার ইকরা বসে সলিমুল্লাহ যাবে চলে পড়ে যাবে। স্যার সলিমুল্লাহ আজকে কতদিন গেছে সলিমুল্লাহ? একদিন পর পর। আজকে একদিন ফেডারেশন। কারণ কি এই চ্যাপ্টারটা বাকি অ্যাবসেন্ট আছে, একদিন ক্লাস করুন আরেকদিন আসবে, কিছু বুঝবেই তো না। এখন মনে করো আমি যদি ব্যতিচারে কিছু বুঝে সে আগে কিছু বুঝবে, জানার লেখা কিছু বুঝবে, কিছুই বুঝবে না। ফিজিক্সটা এই জন্য রিলেটেড, একটার সাথে একটা ভেরি মাচ রিলেটেড। প্লিজ আমরা ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ জানবো। ওকে, ডান পাশে ফিগারটা ড্র করো নাকি মাঝখানে করো?
মাঝখানে একটু ব্যাক করো। এইটা হলো মূল উৎস। Yes, sir. আমি দুইটা চির সৃষ্টি করে কয়টা উৎস সৃষ্টি করছি? দুইটা। একটা S1 আর এটা হলো S2। এই দুইটা উৎস একই উৎস থেকে সৃষ্টি হয়েছে। তাহলে এই দুটো উৎস কেমন উৎস? সুসংগত উৎস। রাইট? আচ্ছা, এখানে একটা পর্দা স্থাপন করা হয়েছে। পর্দা। এই পর্দায় একটা বিন্দু আছে, অনেক বিন্দু আছে, আমি যে কোনো একটা বিন্দু কনসিডার করলাম, পি বিন্দু। মনোযোগ দিয়ে বুঝো। S1 উৎস থেকে পি বিন্দুর দূরত্ব কত? S1 P। আচ্ছা, এই দূরত্বটা আমি মনে করি x1। S1 উৎস থেকে যে আলোক তরঙ্গটা নির্গত হলো, সেই আলোক তরঙ্গ x1 দূরত্ব অতিক্রম করে পি বিন্দুতে যে কণাটা আছে তার উপরে উপরিপাতিত হলো। আচ্ছা, একটা সিঙ্গেল তরঙ্গ যদি একটা কণার উপর উপরিপাতিত হয়, কণাটা কি স্থির থাকে না আন্দোলিত হয়? আন্দোলিত হবে। পি বিন্দুতে যে কণাটা আছে এই তরঙ্গের জন্য আন্দোলিত হবে না? আচ্ছা, উপরিপাতিত হওয়ার সাথে সাথে আন্দোলিত হয়, মানে সরণটা হয়, নাকি উপরিপাতিত হওয়ার কিছু সময় পরে সে একটা দূরত্ব যায়? সময় পরে। Brilliant. আচ্ছা, এই প্রথম তরঙ্গটা পি বিন্দুস্থ কণাটার উপর উপরিপাতিত হলো। উপরিপাতিত হওয়ার কি সময় পরে? কত সময় পরে? কি সময় পরে এই তরঙ্গের দ্বারা পি বিন্দুস্থ কণাটার সরণ মনে করো y1। কত? y1। ওকে, স্যার y1 টা কি আবার বলুন? সরণ কণা সরণ। তরঙ্গ উপরিপাতিত হওয়ার কত সময় পরে? কি সময় পর? সরণ কত? y1। y1। x1 দ্বারা s1 থেকে কার দূরত্ব? গেছে? এই যে উপরে নিচে কাঁপছে, তরঙ্গের উপরে নৌকা থাকলে কাঁপে না? আমি বলি, তরঙ্গের উপরে যখন একটা নৌকা থাকে ঢেউর উপরে, সামনে যায় না উপরে নিচে যায়? সরণ কোন অক্ষের দিকে হয়? বুঝছে? তরঙ্গ এখানে পড়ার সাথে সাথে স্যার সরানো হয় না কেন? মানে ঠিক সময় পড়া হয় না কেন? আচ্ছা, আমি একটা সার্টেন সময় পরে তো সরণটা দেখি, নাকি তরঙ্গ পড়ার সাথে সাথে লাভ দিয়ে উপরে গেছে না? আস্তে আস্তে উপরে একটা জায়গাতে একটা যাইতে সময় লাগে না? আমি যদি একটা সার্টেন টাইম ধরে নিলাম, কি সময় পরে তার সরণ করতে মানে স্যার সরণটা করতে যতটুকু সময় লাগে। হ্যাঁ, আমি মনে করি কি সময় একটা টাইম ধরে নিলাম যে ওই টাইমের পরে আমি সরণ দেখব। তাহলে প্রথম তরঙ্গটা উপরিপাতিত হওয়ার টি সময় পরে প্রথম তরঙ্গ দ্বারা পি বিন্দুস্থ কণাটা সরণ কত? y1। কিন্তু কাঁপছে উপরে নিচে, বুঝছো না? বুঝছো? আচ্ছা, দ্বিতীয় উৎস থেকে প্লিজ, দ্বিতীয় উৎস থেকে পি বিন্দুর যে দূরত্ব, S to P। এটা মনে করি x2। দ্বিতীয় উৎস থেকে পি বিন্দুর দূরত্ব কত? x2। এইখান থেকে যে তরঙ্গটা নির্গত হলো, এটা x2 দূরত্ব অতিক্রম করে পি বিন্দুতে কি হলো? উপরিপাতিত হলো। আচ্ছা, দ্বিতীয় তরঙ্গটা যখন উপরিপাতিত হলো, শুধুমাত্র দ্বিতীয় তরঙ্গ, মনে করো প্রথমটা নাই, কণাটা আবার স্থির হয়ে গেছে। দ্বিতীয় তরঙ্গটা যখন পি বিন্দুতে উপরিপাতিত হলো, উপরিপাতিত হওয়ার ঠিক একই সময় পরে, কত সময় পরে? একই সময় পরে দ্বিতীয় তরঙ্গের দ্বারা কণাটা সরণ মনে করি y2। কত? সময়টা সেম। হ্যাঁ, সেম সময়। ফিগারটা ড্র করো। ফিগার বুঝতে পারছো? সময় একই হয় কারণ কি একই আমি একই সময় পরে পরে সরণ দেখবো কেমন হয়। স্যার কণাটা প্রথমে আমি এই স্লিটটা বন্ধ করে দিছি, প্লিজ। এই স্লিটটা কি করছি? বন্ধ করে দিছি। তাহলে তরঙ্গ নির্গত হচ্ছে কয়টা? একটা। এই তরঙ্গের দ্বারা পি বিন্দুস্থ কণাটা কি সময় পরে সরণ পাইছি কত? y1। এবার এই চিত্রপথটা বন্ধ করে দিছি, তাহলে তরঙ্গ বেরোবে কয়টা? এটা বন্ধ করে দিছি, একটা। দ্বিতীয় তরঙ্গটা যখন পি বিন্দুতে এসে উপরিপাতিত হয়, হ্যাঁ, একটা তরঙ্গ উপরিপাতিত হয়েছে। ও তরঙ্গ, হ্যাঁ, তরঙ্গটা উপরিপাতিত না হলে কি কণা আন্দোলিত হবে? কণার উপর পড়তে হইব, তারপরে সে কি হবে? আন্দোলিত হবে। কণার উপর উপরিপাতিত হওয়ার কি সময় পরে তার সরণটা হবে, বুঝছো? স্যার দূরত্ব যেহেতু স্যার ভিন্ন, তাহলে স্যার বলছি সরণের সময়টা একই হবে। আমি বুঝো নাই, আমি কণার সরণ মাপছি, আমি মাপছি স্টপওয়াচ দেখে 5 সেকেন্ড পরে কত হয় উপরিপাতিত আলো হয়। পড়ায় পরে বুঝছো?
বুঝো নাই? মনে করো এই প্লিজ, একটা ঢেউ আসলো, একটা ঢেউ আসলো, ঢেউটা যখন নৌকার উপর দিয়ে গেল, নৌকাটা কি হয়? আচ্ছা, ঢেউটা নৌকার উপরে যখন উপরিপাতিত হইলো, তার 2 সেকেন্ড পরে আমি দেখলাম নৌকাটা কতটুকু পড়ে গেছে সাম্যাবস্থা থেকে, রাইট? তাহলে আমি কত সেকেন্ড পরে সরণ মাপছি? আচ্ছা, ওই ঢেউ পাস হয়ে গেছে, নৌকা আবার স্থির হয়ে গেছে। হঠাৎ দেখলাম আরেকটা ঢেউ আসতেছে, আবার ওই ঢেউটা যখন নৌকাটাতে আঘাত করলো, মানে ঢেউটা উপরিপাতিত হলো, আবার 2 সেকেন্ড পরে আমি মাপলাম হে কতটুকু করছে, আগেরটার চেয়ে কম হইতে পারে কি বেশি হইতে পারে? সরল কম হতে পারে। সেম জিনিসটাই মাপছি, বুঝছো? But just গ্রিনম্যান বুঝছো এবার? আচ্ছা, যে কোনো একদিকে হতে পারে, আমি পজিটিভটা ধরলাম, দুদিকে তো হবে। আমি বলি নৌকা যখন কাঁপে, আন্দোলিত হয়, সে সাম্যাবস্থান থেকে ধনাত্মক আয়কের দিকে যায়, সাম্যাবস্থা আসে আবার কোথায় যায়? নিচের দিকে। আমি ধনাত্মক দিকটাই কাউন্ট করি, ঠিক আছে? একই সাথে কি বলছি? আলাদা আলাদা হয়ে বলছি। একসাথে বলছি আমি, বলছি একটা চিত্র তো বলতে হবে। একসাথে তো আমি বলি না, এইটুকু বলছি না। ওকে, প্লিজ আরেকবার বলছি আমি, তোমাদের কথা পড়ে। এইখানে কয়টা উৎস আছে? দুইটা। একটা ছিদ্রপথ বন্ধ করে দিলাম, তাহলে কয়টা উৎস? একটা। শুধু কোনটা থেকে তরঙ্গ নির্গত হলো? আচ্ছা, এই ছিদ্রপথ থেকে আলো নির্গত হলো, এই উৎস থেকে আলো x1 দূরত্ব অতিক্রম করে p বিন্দুতে এসে কি হলো? উপরিপাতিত হলো। তাহলে p বিন্দুতে যে কণাটা আছে, একটা তরঙ্গ যদি উপরিপাতিত হয়, কণাটা কি হবে? আন্দোলিত হবে। উপরিপাতিত হওয়ার একটা সময় আমি দেখলাম, সার্টেন একটা সময় আমি নির্ধারণ করলাম যে উপরিপাতিত হওয়ার 2 সেকেন্ড পরে আমি সরণ মাপবো। কত সেকেন্ড পরে? 2 সেকেন্ড। আচ্ছা, উপরিপাতিত হওয়ার কি সময় পরে আমি প্রথম তরঙ্গের দ্বারা কণাটা সরণ মাপলাম, সেই সরণটা কত পাইছি? y1। এখন ওর কথা হলো সরণটা কি আমি নিচের দিকে পাবো? যে কোনো একদিকে পেতে পারি, সাম্যাবস্থান থেকে নিচেও পাইতে পারি, যে কোনো একদিকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথম তরঙ্গটা উপরিপাতিত হওয়ার টি সময় পরে প্রথম তরঙ্গের দ্বারা কণা সরণ কত? y1। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমি এই চিত্রপথটা বন্ধ করে দিলাম, এটা খুলে দিলাম, তাহলে এখন তরঙ্গ নির্গত হবে কোনটা থেকে? S2। আচ্ছা, S2 উৎস থেকে p বিন্দুর দূরত্ব কত? x2। S2 উৎস থেকে একটা তরঙ্গ নির্গত হলো, এটা x2 দূরত্ব অতিক্রম করে p বিন্দুতে যে কণাটা আছে তার উপর উপরিপাতিত হলো। আচ্ছা, দ্বিতীয় তরঙ্গটা উপরিপাতিত হওয়ার একই সময় পরে, কেমন সময় পরে? একই সময় পরে আমি দ্বিতীয় তরঙ্গের দ্বারা কণা সরণটা মাপলাম, সেটা পাইলাম কত? আমি এই দুইটা সমানও হইতে পারে, আলাদাও হইতে পারে। y1 আর y2 সমান হইতে পারে, আলাদা হইতে পারে। ক্লিয়ার হইছে এবার? ইয়েস স্যার। ফাইন। তাহলে চিত্রটা ড্র করো, আমরা স্টেপ বাই স্টেপ যাব। আচ্ছা, এবার চিত্রানুসারে আমি লিখব। দেখো, চিত্রানুসারে S1 ও S2 এই দুটো কেমন উৎস? সুসংগত। হ্যাঁ, চিত্রানুসারে S1 ও S2 দুটি সুসংগত উৎস হতে, দুটি সুসংগত উৎস হতে নির্গত আলোক তরঙ্গদ্বয়, নির্গত আলোক তরঙ্গদ্বয় যথাক্রমে x1 ও x2 দূরত্ব অতিক্রম করে। যথাক্রমে x1 ও x2 দূরত্ব অতিক্রম করে পর্দার উপরস্থ p বিন্দুতে উপরিপাতিত হলো। হ্যাঁ, দাঁড়িয়ে
উপরিপাতিত হলো, ঠিক আছে না? আচ্ছা দাঁড়ি দেখো, উপরিপাতনের কি সময় পরে? উপরিপাতনের কি সময় পরে? তরঙ্গ দ্বয় দ্বারা, তরঙ্গ দ্বয় দ্বারা পি বিন্দুস্থ কণাটি, পি বিন্দুস্থ কণাটি পৃথক পৃথক সরণ, পৃথক পৃথক সরণ যথাক্রমে, যথাক্রমে y1 ও y2 হলে, y1 ও y2 হলে থেমে যাও। দেখছো না? আচ্ছা, তরঙ্গের দ্বারা কণার সরণের সমীকরণ লিখে দিয়েছিলাম না? যে কোনো দূরত্বে একটা তরঙ্গের দ্বারা কণার সরণের সমীকরণ। আচ্ছা, প্রথম তরঙ্গের দ্বারা কত দূরত্বে সরণ? x1 দূরত্বে সরণ। কত? y1। কত সময় পরে? আচ্ছা, হেড অফিস থেকে হ্যালো, এই যে ক্লাস, Yes, sir. অ্যাটেনশন প্লিজ। যেমন পড়ার দরকার নেই, কিন্তু প্রফেশন অনেকক্ষণ আগে থেকে আমার ভালো লাগছে। x1 দূরত্ব অতিক্রম করেছে, করে পর্দার উপরে পি বিন্দুতে যে কণা আছে তার উপর উপরিপাতিত হয়েছে। উপরিপাতনের কি সময় পরে প্রথম তরঙ্গের দ্বারা সরণ কত? Y1। আমি কি y1 y2 বলে লিখছি না? Yes, sir. তাইলে y1 কত লিখবো? y1 a, একটা তরঙ্গের দ্বারা কণার যে সরণ সমীকরণ, y a sin 2 pi by lambda vt minus x না? তাহলে এখানে সরণটা কত? y1 a, এটা হলো প্রথম তরঙ্গের বিস্তার, a sin 2 pi by lambda। আলোর বেগকে কি দিয়ে প্রকাশ করি? See. ct। এটা হলো কি সময় পরে সরণ? এটা কত দূরত্বে? CT minus x. ct মাইনাস কত? X1. দেখা যায়। যেহেতু এটা একটা অগ্রগামী তরঙ্গ, আর অগ্রগামী তরঙ্গে কণার সরণের সমীকরণ যেটা, যে কোনো দূরত্বে কণার সরণের সমীকরণ, দূরত্বটা x1, কত সময় পরে সরণটা? কি সময় পরে? আলোর বেগ কত? একটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা কি ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় তরঙ্গের জন্য অনুরূপে আমরা y সমান কত লিখব? a sin 2 pi by lambda শেষ। আপনি শুরু করুন। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। এই ইকুয়েশন 1 2 পর্যন্ত বুঝতে কোনো কনফিউশন আছে? নাই। ক্লিয়ার? আচ্ছা, এইটা হলো আলাদাভাবে প্রথম তরঙ্গের দ্বারা কণার সরণ, এটা হলো দ্বিতীয় তরঙ্গের দ্বারা কণার সরণ। আচ্ছা, ব্যতিচার যখন সৃষ্টি হয়, তরঙ্গদ্বয় একটা কণার উপর পরিপাতিত হয়, আলাদাভাবে না একসাথে? একসাথে, রাইট? আচ্ছা লিখো, তরঙ্গদ্বয় ব্যতিচার সৃষ্টি করলে, লিখো তরঙ্গদ্বয় ব্যতিচার সৃষ্টি করলে, তার মানে ব্যতিচার সৃষ্টি করা মানে তরঙ্গ দুটো উপরিপাতিত হবে কিভাবে? একসাথে। লিখো, তরঙ্গদ্বয় ব্যতিচার সৃষ্টি করলে উপরিপাতনের রীতি অ্যাপ্লাই করবো না? একসাথে উপরিপাতিত হইলে উপরিপাতনের রীতি অনুসারে তরঙ্গদ্বয় ব্যতিচার সৃষ্টি করলে উপরিপাতনের নীতি অনুসারে লব্ধিকরণ y সমান কত লিখব? y1 plus y2, কারণ ব্যতিচার সৃষ্টি হয় দুটো তরঙ্গ একসাথে উপরিপাতিত হলে, আর একসাথে উপরিপাতিত হলে কণার সরণ কেমন সরণ হবে? লব্ধিকরণ। এই দুটো যোগ করলে সমান না? মাথায় ঢুকছে? প্রশ্ন কে করছিলা? রাবেয়া। এখন কোশ্চেন অ্যান্সার পাইছো? একটা বলছি না, একটু অপেক্ষা করো, অ্যান্সার পাইলি না। বা লিখতে পারি y, এই দুটো ভ্যালু বসাই দিব, দেখি বুদ্ধি কার কেমন। এই দুটো ভ্যালু যদি বসাই দেই কত কমন নেওয়া যাবে? সবাই অঙ্কের জাহাজ। সাইন কখনো কমন নিছো নাকি? ওকে,
স্যার সিটি কমন যাবে না? শুধুমাত্র এই কমন যাবে। সাইনের পরে এই পুরোটাই থেটা। ওটা তো থেটা। সাইনের পরে এই পুরোটাই থেটা। আর সাইন জীবনে কমন নিছো নাকি? শুধু কি কমন যাবে? এ শুধু এ কমন যাবে। তাহলে আমি এখানে কত কমন নিতে পারবো? এ সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস x1 প্লাস হবে সাইন 2 পাই বাই ল্যামডা এই নোমান সিটি মাইনাস x2 লেখা যায় না? লেখা যায়? এই পর্যন্ত বুঝছো? ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক, বাকি ক্যালকুলেশন আগামী ক্লাসে। স্যার ওয়াই এর মান কি কোনোভাবে নেগেটিভ হইতে পারে? হতে পারে মাইনাস ওয়াই ক্ষেত্রে হতে পারে। এটা কিসের সূত্র? এটা শেষ হয়ে যাচ্ছে এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ, আরো আছে, মাত্র শুরুটা ধরাই দিলাম। এরপর আমাদের গাণিতিক হিসাব নিকাশ আছে, এটা আগামী ক্লাসে করবো। আগামী ক্লাস কবে তোমাদের সাথে? আগামীকাল না, কালকে স্যার। কালকে সেকেন্ড ক্লাস। কালকে সেকেন্ড ক্লাসে সব শেষ করে দেবো এটা। ওকে, থ্যাংক ইউ।